গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এই যা আগের দিন একটু ব্লগ করে উঠতে পারিনি, আগেও যেরকম বললাম। এখন বসেছি চা নিয়ে। পেবর আজকে স্কুল ছুটি, মানে স্টাডি লিভ। আমি গুড মর্নিংটা মাঝখানেই বলে দিচ্ছিলাম। গুড মর্নিং আমার তরফ থেকেও। কাল ব্লগ দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে মেবর মানে কেমিস্ট্রি ছিল, তো সেই জন্যে আর কোনো কিছু শ্যুট করা হয়নি, সম্ভব হয়নি শ্যুট করা। আজকের দিনটা যেমন একটা স্টাডি হলিডে আছে, সেই জন্য একটুখানি মানে বেবরও টাইম আছে পড়ার, আমরাও একটুখানি ফ্রি টাইম পাবো কিছু শ্যুট করার। খুব বড় ভিডিও এখন হবে না যতদিন এক্সামটা শেষ হচ্ছে, তারপরে আবার আমাদের তো বড় বড় এমনি ব্লগগুলো তো এমনি বড় বড় হয়, হতো লেন্দি। আর এখন মাঝে মধ্যেই ভিডিও চলাকালীন তোমরা প্লেনের আওয়াজ পাবে, কারণ অলরেডি রিহার্সাল শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে প্রতি বছর এই টাইমে এয়ার শো হয়, তো এবছরও আছে 10 থেকে 14 তারিখ অবধি। মানে ইন্ডিয়ান সমস্ত এয়ারক্রাফট যা যা রয়েছে, মানে জেট যেগুলো, আর্মি এয়ারক্রাফট যেগুলো, বা তোমার শুধু ইন্ডিয়ার বলছি না, অ্যাক্রস দি গ্লোব সমস্ত কান্ট্রির থেকে তাদের বাছাই করা সমস্ত ফাইটার জেট এগুলো আসে ইন্ডিয়াতে এই টাইমে। মানে এই এক্সিবিশনের পারপাসেই আসে, এয়ার শো হয়। এয়ার শো। তো সেইখানে যাওয়ার তো খুবই ইচ্ছে আমার, কিন্তু বেবর এক তো পরীক্ষা। হবে না গো, ইচ্ছা থাকলেও হবে না, তার কারণ হচ্ছে বেবর পরীক্ষা, আর বেবকে ছেড়ে সৌরভ যাবেও না। হ্যাঁ, ওই একা গিয়ে মজা নেই, ওখানে বোর হব। হ্যাঁ, জিনিসটা নো ডাউট দেখবার মতন, কিন্তু বোর হব। মানে একা গেলে বোর হবে, বেবোটার সাথে থাকলে আসলে এখন বেবো বড় হয়ে গেছে তো কোথাও গেলে বেবোর সাথে গেলে ওর মজা আছে, তাই না? কারণ আমার মেয়ে তো যাবে না, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, মেয়ে একেবারে চিৎকার করে, আবার মেয়ে বলতে আবার ঘাড় ঘুরিয়ে দেখছে। টাইট সিকিউরিটি, নরেন্দ্র মোদী নিজে আসে ইনগরেট করতে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় গো। সেটাও হয়। 2019 না 18 না 19 কিছুতে হবে, ম্যাসিভ রকমের জিনিস হয়েছিল, আগুন লেগে গেছিল। আগুন লেগেছে মানে এয়ারক্রাফট রিলেটেড আগুন না, লোকের পার্কিংয়ে কেউ সিগারেট খাচ্ছিল, সিগারেটের সেই জ্বলন্ত দেশলাইটা ঘাসের মধ্যে ফেলেছে, আর ওখানে শুকনো ঘাস। দেশলাই বা ওই লেফট ওভার যে থাকে তোমার কি বলে আমি ঠিক জানি না, সিগারেটের বাটটা তোমার ফেলেছিল। তো ওর থেকে পুরো দাউ দাউ করে পার্কিং, মানে প্রায় 1000-1500 গাড়ি ওইখানে জ্বলে শেষ। আর ফাঁকা জায়গা, প্রচণ্ড হাওয়া, যার জন্যে আগুন আরও তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। তারপরে মানে ফাইটার প্লেনেও হওয়া, আমরা শুনেছি। আগে বেবো ছোট ছিল, আমরা যেতাম না, কারণ প্রচন্ড আওয়াজ হবে, প্রচন্ড এখান থেকে যখন যাচ্ছে না, মানে জেট প্লেনে তো আওয়াজ হয়, অলরেডি শুরু হয়ে গেছে। বাপ, ছুটু একেবারে হাউ 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 করতে করতে ছুটে যাবে, ও তো বুঝতে পারছে না কোথা থেকে আসছে। যখনই হচ্ছে হাউ হাউ, সৌরভ দেখতে ভালোবাসে, কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না, উপর দিয়ে চলে যাচ্ছে না, ছাদে টাদে উঠলে হয়তো ঝালাপালা করে দেওয়ার মতন আওয়াজ, ভীষণ আওয়াজ। না বাবা, আমি তো যাব না। আমার বাচ্চাদের সব পরীক্ষা, এখনের ওয়েদারটা না পুরো সত্যিকারেরই ফাইনাল এক্সাম ওরকম। আমরা যখন করোনার টাইমে কলকাতায় চলে গেছিলাম, বেবোর তখন ক্লাস 7 হলো, সত্য,
এবার সেটা তো অনলাইন হলো। এবারে ক্লাস 8-এর ফাইনাল এক্সামের সময় বলছে যে অফলাইন হবে। সবাই খুব প্রোটেস্ট করেছিল যে কেন, সব মোটামুটি সব স্কুল তখন অনলাইনই হচ্ছে, কেন ওদের অফলাইন হবে। আলটিমেটলি স্কুল মানলো না, বললো না অফলাইনই হবে। এবারে আমরা তো চলে গেছি কলকাতায়, কি করে কি হবে। বেবোকে নিয়ে আমরা আসিনি, কারণ আমার মেয়েকে নিয়ে আসবো কী করে। সৌরভ ওখানে, সৌরভের তো অসুবিধা নেই অনলাইনের এতে। আমি বেবোকে নিয়ে এলাম। পরীক্ষা হলো 2 সপ্তাহ না গো। আমরা আগে একজন যেতে থাকতাম, আমরা কদিনের জন্য থাকবো, তো তার টপ ফ্লোরটা খালি ছিল, 1 BHK, তাই না? এইচকে না, 1 রুম কিচেন। হ্যাঁ, 1 রুম কিচেন। এবারে সত্যি ভালো, খুব ভালো, বলো ভদ্রলোক ভীষণ ভালো। এবার তো বেবককে আমাকে আর বেবকে সৌরভ ফ্লাইটে তুলে দিল। সে বেবর কি কান্না, সৌরভও কাঁদছে। কারণ না, তোমরা হয়তো এতদিনে বুঝতে পারবে, বাকি আমরা না তিনজনকে ছেড়ে থাকতে পারি না। মানে ওরা দুজন কোথাও গেলে একসাথে ঠিক আছে, 4জন, হ্যাঁ। সৌরভ কোথাও গেল, বা ও কলকাতাও গেছে, ওর দাদু ঠাকুমা যখন অসুস্থ হয়েছে, বাকি ঠিক আছে। কিন্তু আমি আর বেবো যদি সৌরভকে ঘরে রেখে কোথাও গেলাম, সৌরভ তখন কান্নাকাটি শুরু করে দেয়। এইটা সৌরভের মধ্যে আছে। প্রথম সৌরভ যখন ওর দাদু একবার অসুস্থ হলো, তখন হঠাৎ করে ও গেল দেখতে, তখন বেবো খুব কেঁদেছিল, প্রায় 3-4 দিন ঘুমাতো না রাত্রেবেলায়। আমি বলতাম না সৌরভকে, ঘুমাতো না। ক্লাস 3-4 পরে বোধহয় নাকি 4-এও ওঠেনি, 3T না বেটা, তখন তুই 3-তে পড়তিস না, যখন নিতাইবাবুর এতে গেছিলো, শরীর খারাপ হতে বাবা গেছিলো। হ্যাঁ, এরকমই 3-তে পড়ে। রাত্রে ঘুমাতো না, জানো তো, বাবা বাবা বলে শুধু কাঁদতো। আমি বলতাম না, কারণ অলরেডি তখন কলকাতা পৌঁছে গেছে, বলে কি হবে। তারপরে যখন আবার গেল, তখন ওর অভ্যাস হয়ে গেছে, তখন আমি বোঝাতাম যে বেটা কাঁদবে না, বাবাটা কাজে গেছে, কিছু করার নেই, এগুলো আনঅ্যাভয়েডেবল, আমি তো রয়েছি। তো ওগুলো হলো। এবার সৌরভকে একা রেখে যদি আমরা বেরোই, তোমরা যদি ওর কান্নাটা দেখো, ও বাবা, কাঁদি না মোটে। বাবু কাঁদেনি, বাবু মিথ্যে কথা বলছো তুমি? এত মিথ্যে কথা বলতে পারো? ওইরকম না, এবারে হাউ হাউ করে কাঁদবে। বাজে কথা বলো না, আমি বলছি। হ্যাঁ, জড়িয়ে ধরে কাঁদবে, ওগুলো বলতে লজ্জা পায় নিজেই। তারপরে বলছে আমাকে আর বেবকে। এবার যাই হোক, আমরা এসছি তো 16 দিন, প্রায় 16 দিন আমরা ছিলাম। আমার এখানে বন্ধু আছে, ও সমস্ত বাসন টাসন এগুলো, কারণ আমরা তো সব কিছু নিয়ে চলে গেছিলাম। সৌরভ বললো করোনা যদি না সারে, যদি না হয়, আমাদের তো কলকাতায় থেকে যেতে হবে, তাই না বলো? তো যাই হোক, তো ওই সব এ করে দিল, তোমার ডান্সও করে দিল, বাসনপত্র যতটুকু লাগবে টুকটাক, একটা ছোটো কড়াই, ছোটো হাঁড়ি, আর সৌরভ একটা গ্যাস এ করে দিল, বুক করে দিল, হয় না টেম্পোরারি একটা হয় কানেকশন, ওটা করে দিল। তো আমার রান্নাবান্না করতে কোনো অসুবিধা নেই। সকালবেলা উঠে, আর এত সুন্দর ছাদের ঘর ছিল না গো, এত বড় ছাদ, ভীষণ। সৌরভ দেখেনি ওই বাড়িটা, সৌরভ দেখেনি, এত সুন্দর। তারপর সৌরভ একটা অটো ঠিক করে দিল। অটো মানে কি, তখন তো বেবোদের স্কুলের হেল্পারদের তো কাজ ছিল না, তো ওরা সবাই মোটামুটি সবাই বলতে গেলে একটা করে অটো বের করেছিল। তো সেই একজন হেল্পার যে ভাইয়া ছিল, ওনার অটো ছিল, সে ওর রোজ সকালে আসতো, আমাকে আর বেবোকে নিয়ে যেত, স্কুলে ড্রপ করে, আবার বেবোর পরীক্ষা হয়ে গেলে আবার আমাদেরকে, বা কোথাও টুকটাক বেরোচ্ছি, একটু সাই বাবার মন্দিরে গেছিলাম, ইন্দিরানগরে নিয়ে গেছিলো, খুব ভালো। এইবারে আমাদের রুটিনই ছিল, বেবোকে সকালবেলায় তো পরীক্ষা, সৌরভ সকালবেলা ফোন করতো, আমরা কিন্তু উঠে পড়তাম, বেবো সকালবেলা 5টার সময় উঠে পড়ছে, বেবো উঠেছে, বেবো রেডি হয়েছে, তারপর তো ভিডিও কল হতো। হ্যাঁ, তারপরে মানে কী বলতো, ও একা থাকতে পারে না, এইটা হচ্ছে সত্যিকারের কথা। ওখানে কিন্তু কলকাতায় কিন্তু বাবা মা সবাই আছে, কিন্তু বেবোকে ছেড়ে, ওরও বলে বেবোকে ছেড়ে পারে না। আর আমার মেয়ে তো সে খুঁজে বেড়াচ্ছে মা কোথায় চলে গেল, তাই না? এবারে বেবোকে নিয়ে সকালবেলা 7টায় বেরিয়ে যেতাম, একদম 7টায় চলে আসতো অটো,
নিয়ে গিয়ে তখন সকালবেলায় তো একটুখানি কর্নফ্লেক্স খেয়ে বেরোতো, বা কখনো আমি একটু চা বিস্কিট খেয়ে বেরোতাম। তারপরে ফিরতে ফিরতে 2টো। নেমে আগে আমাদের ওখানে মোর স্টোর আছে, ওখানে গিয়ে আগে জুস নেবে, কারণ ফ্রিজ টিজ তো নেই, আমরা তো কটা দিনের জন্য এসেছিলাম। নিয়ে ওটা একটা রুটিন হয়ে গেছিলো, মা এটা খাবো, মা ওটা খাবো, টুকটুক করে, যে ওয়েস্ট হবে না ওরকম নাও। নিয়ে তারপরে আসতাম, এসে ও খেত, ফ্রেশ ট্রেশ হতো, তত বাবা তো আবার ফোন করবে কী করছো না করছো। আমি একটু বিগ বাস্কেটে কিছু একটা বলে দিলাম, একটু ডিমের ঝোল ভাত করে নিলাম, দুজনে খেয়ে দিয়ে ছাদে ঘুরতাম আর ভিডিও কল করতাম। ও বলতো একটু ছাদটা দেখাও, বেবুকে দেখাও, বেবু কী করছি। ছবিগুলো আছেও মনে হয়, দাঁড়াও এক একটা পোস্ট করবো, হ্যাঁ দেখবে তো, আছে তোমার কাছে? দেখতে হবে। আছে গো, আছে, আমি পোস্ট করবো। হ্যাঁ, এই সৌরভের কথা ওর জন্যই বলছি, যে বলছে না এ আসো একা যাবে না, ওর জন্যই। ও বেবুকে ছাড়া, বেবো তাই, বাবাকে ছাড়া। আমাকেও করে, কিন্তু উনি, আমি আর বেবো কোথাও যেতে পারবো না, ও একা থেকে যাবে। আমার মেয়ে তো আমাকে ছাড়া এখন আর পারবে না। এই এমন একটা প্রোগ্রাম করতে হবে যেখানে ও বেবো একসাথে যেতে পারবে। এবার কী বলতো, বেবো 12 হয়ে গেলে আর বেবোকে ডিস্টার্ব করা যাবে না। অ্যাটলিস্ট প্রথম কটা মাস তবু যেতে পারবে, জুলাইয়ের পর থেকে আর না। জুলাই মান্থের পর থেকে আর কোথাও ওকে ডিস্টার্ব করা যাবে না, কারণ বোর্ডস দেবে। আগের বছরই ক্লাস 10 হলো এক প্রস্ত, আবার 12 আরেক প্রস্ত। সে এখন ফিজিক্স পড়ছে। কালকে ফিজিক্স পরীক্ষা, যদিও বা ওর খুব ফেভারিট সাবজেক্ট। ভীষণ ভালোবাসে ফিজিক্স, ফিজিক্স ম্যাথস দুটোই, এই দুটোই হচ্ছে ওর একেবারে Favorite. ফেভারিট সাবজেক্ট। কেমিস্ট্রি বায়োলজিটা অতটা ভালোবাসে না। বরাবর ফিজিক্স আর ম্যাথস। কেমিস্ট্রি যাও বাই করে, বায়োলজিটাকে একেবারে টলারেট করতে পারে না। না ওরম না, কিন্তু ভালোবাসে না, হয় না, মানে সে পড়তে হয়, পড়ছে তো বলছিল আমার বায়োলজি না নিয়ে অন্য কিছু নিলেও হতো, ওর বাবা বললো না বায়োলজি নাও, তাই নিয়েছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তুই কি নিটে বসবি, তাহলে বায়োলজি নে, তো দেখলাম ওর ইন্টারেস্ট নেই, আমি এই জন্য প্রেশারাইজ করি না, যেটা ভালো লাগে সেটা নিয়েই পড়বে। ফিজিক্স ওর ফেভারিট সাবজেক্ট বরাবর, আজও। ঠিক আছে, 12-এর মার্কস আগে দেখি, তারপরে বলবো। ফিজিক্স ভালোবাসে তাই না, ভীষণ। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা ওর। পড়ার ইচ্ছা। দেখা যাক গুরুদেব কী করেন। এই জন্যই কালকে একদমই সময় পাইনি, মানে কালকের ব্লগ ছাড়া মানে তো পরশু দিনের, তো বেবুর গতকালই কেমিস্ট্রি ছিল, আর কোনো স্টাডি লিভ ছিল না, তো সেই জন্য শ্যুট করার ওই নেই। আর আমার বাচ্চাগুলোরও তো সব পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই 25 ফেব থেকে, সেই জন্য সত্যিকারে খুব চাপ। একা একা জিনিসটা হওয়ার না। আমি চাইলে আমি একাই সারাদিনের ব্লগ করে ফেললাম, হবে না, হবে না। কারণ বেবুকে ডিস্টার্ব করা যাচ্ছিল না, ও একটা ঘরে কন্টিনিউয়াসলি পড়ছিল, আমি ক্লাস নিচ্ছি, আমি বললাম না এখন ক্লাসের কোনো টাইমে ঠিক থাকছে না। ফ্যামিলি ব্লগ ফ্যামিলিকে নিয়েই হতে হবে। আজকে যেহেতু বেবুর ছুটি, সেজন্য গতকাল ভাবলাম একটু ভালো রান্না করি, খাক ওরা, কারণ অনেক দিন ভেজ খেয়ে গেছে। খিচুড়ি আর কেউ লাবড়া। মুখটা কেউ শুকিয়ে গেছে না গো, ভেজ খেয়েছিল বলে, আবার এখন ঠিক হয়েছে, দেখো একটা জেল্লা এসেছে আজকে, কারণ কালকে দুবেলা চিকেন খেয়েছে তো, এই জন্য জেল্লা এসছে। তার আগে ভেজ খেয়েছিল বলে শুকিয়ে গেছিল গো, ওহো। জামাগুলো সব ঢোলা হয়ে গেছিল। 2 দিন খিচুড়ি খেয়েছে, মানে 2 দিন খিচুড়ি খেয়েছিল বলে জামাগুলো ঢোলা হয়ে গেছিল, মানে এতটাই ও রোগা হয়ে গেছিল। যা পরিমাণ খিচুড়ি আর লাবড়া খেয়েছি, ওরে বাবা, পুরো 1 মাসের সবজি খাওয়ার কোটা কমপ্লিট। কারণ ভ্যারাইটি রকমের সবজি তো তার মধ্যে রয়েছে। আর যে মিষ্টিগুলোও খেয়েছো, মিষ্টিটা ঠিক আছে, বাবা মিষ্টি ঠিক আছে, সবজি খেতে গেলেই ও রোগা হয়ে যায়, বুঝলি তো। কালকে চিকেন খেয়ে একটুখানি ও স্ট্রেংথ এসছে ওর মধ্যে, বসে থাকতে পারছি তো। বসে থাকতে পারছে। ভাগ্যি ভালো বলেনি যে ভেজ খাইছি বলে শ্যুট করতে পারেনি।
এতটাই এনার্জি লস হয়ে গেছিল ভেজ খেয়ে যে আর শ্যুট করতে পারিনি বাবা। কালকে যা পরিমাণে আবার ননভেজ ইনটেক করে নিয়েছি, আবার 2 দিন চালিয়ে দিতে পারবো। বাবা রে বাবা, এই ভেজ খাওয়ানো যে কি কষ্টের। যাই একটু বেবোর কাছে গিয়ে বসি, পড়ছেও দেখি কি করছে, আর তারপর রান্না তখন আবার দেখাবো কি রান্না করছি, কারণ বলি এক তারপরে গিয়ে আবার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য না। আজকের ব্রেকফাস্টে দই মুড়ি, এই যে এটা সৌরভেরটা মেখে দিচ্ছি, আর এটা বেবোরটা রেডি করব, করে ওকেও দেবো। আমাদের এখানে তো দই বলতেও মাদার ডেয়ারির দইটাই আনা বলছে, আবার সেই শুনতে পেলেই হাসবে সব, ওইখানেই দাঁড়িয়ে আছে আর একজন হাসার জন্যে। যাই হোক, দই মুড়ি দিচ্ছি, এটা সৌরভের, এটা বেবোর, আমিও তাই নেব। আজকে ভেবেছিলাম সাদা ভাত করব আর তোমার ধোকার ডালনা তো করবই, কিন্তু ভাবলাম যে না, একটু হলুদ পোলাও করে দিই। হলুদ পোলাও, ধোকার ডালনা করছি, আর বেবো যেটা ভালোবাসে বেগুনি, ওই বেগুনি করব। আমি যেরকমভাবে করি, চালটাকে একটুখানি হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেল, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর তোমার কাজু কিশমিশ একটুখানি ভেজে চালটা দিয়ে নেড়ে নিচ্ছি, এরপরে রাইস কুকারে বসিয়ে দেবো এটাকে। ধোকার এটাকে মিক্সটাকে এবারে বরফির মতন কেটে নিচ্ছি, নিয়ে ভাজবো, ভেজে তরকারি বানাবো। এই ভাবলাম তোমাদের একটু দেখাই। ধোকার ডালনা আর ভাত? হ্যাঁ, ধোকার ডালনা আর ভাত। ধোকার ডালনা খেতে ভালোবাসো? ভাত হলে তো কোনো অসুবিধাও নেই তোমার। তাহলে আবার কি, এটাকে আর একটু ছোটো করি, না তো সৌরভ বলবে এত বড় কেন। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমার বড় ভালো লাগে জানো তো, এই খেতে এটা অনেকটা বড় লাগছে। এটা এবার কাটবো কি করে? এই তো এরকম ভাবে ট্রায়াঙ্গুলার কেটে না একটা, না এরকম করে দিই, হ্যাঁ ট্রায়াঙ্গেল কেটে নিই, এরকম ছোট ছোট চাই, ঠিক আছে তাই। চলো ভেজে ফেলি, ভেজে তরকারিটা করে ফেলি। আর ওদিকে ভাত আমার হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি কি ভাত করছি। কি ভাত করছি মানে? না মানে ভাত করছি যখন, তখন বলেছি তাই বলছি। এরপরে শুধু বেগুনিটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। ডাল বানিয়েছো? না, বেগুনি কীরকম ভাবে খাবো ডাল ছাড়া? নুন দিয়ে ভাত রেখে আর বেগুনি দিয়ে খাবে, কেন অসুবিধা? ধোকার ডালনা হলে মনে হয় যেন নয় পুজোর বাড়ির ভোগ, নয়তো অনুষ্ঠান বাড়ি। আমাদের তো গৃহপ্রবেশ এসব হলেও নিরামিষ খাওয়ায়, দারুণ লাগে। সাথে একটা এঁচোড় চিংড়ির রেসিপি থাকবে, ব্যাস। মানে একটা ননভেজ বলতেই হবে লোকটাকে, ভদ্রলোক। ধোকার ডালনা, এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে মানে গৃহপ্রবেশের আইডিয়াল খাবার। গৃহপ্রবেশে আমিষ খাওয়ায় নাকি? এখন ওইসবের কোনো ব্যাপার নেই। আমার জানা নেই, আমি গৃহপ্রবেশে সবসময় নিরামিষই খেয়ে এসেছি। খিচুড়ি নয়তো পোলাও, আজকাল অনেক মানুষই খিচুড়ি খেতে চায় না, অ্যাসিড হয়ে যায় বাকি। আর সৌরভ যদি রান্নাঘরে আমার এইখানে এসেছে, ও পেছন চলে হ করবে, মানে ওর মার কাছে শুধু ও থাকবে, বেবো এলেও করে। আশ্চর্য। কি কি হয়েছে মামা? বাবা কি করছে এখানে? ওর সঙ্গে কথা বলো, তুমি ওকে ইম্পর্টেন্স দিচ্ছ না, ডাকছে। দাঁড়া। তেলের মধ্যে হিং দিয়েছি, জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, আর আলুগুলো আগে দিয়ে দেবো। আর এখানে এগুলো ভেজে রেখেছি বড়াগুলো, এই যে ভেজে নিয়ে তারপর যে মশলা বানাই, টমেটো জিঞ্জার, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, ওটার মধ্যেই জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো নিয়ে মিক্স করে নিয়েছিলাম, তাড়াতাড়ি হবে।
সৌরভ জানে না যে আমি হলুদ পোলাও বানিয়েছি, বুঝছো তো? সেই জন্য এসে কী দিয়ে খাবো বলছিল। আমি আর বলিনি, একেবারে খাওয়ার সময় দেখতে পাবে। ঠিক আছে, এটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এটা একটু ভাজবো, তারপর তো মশলা দিয়ে দেবো, আগেও দেখানো আছে। বেগুনি ভাজাও কমপ্লিট, দেখছো ফুলো ফুলো হয়েছে, মানে মোটামুটি বাড়িতে যেরকম করতে পারি। হ্যাঁ, হয়ে গেছে। আর এরপরে সুটুটাকে খেতে দেবো, দিয়ে আমরা খেতে বসবো। আলু সেদ্ধ হয়ে গেছিলো, আলুগুলো এই জন্য এই ধোকার যে বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডালের এগুলো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস। এতে আর ঘি দেবো না আজকে, এমনিই বানালাম। একটা ফুট হবে, অফ হয়ে যাবে, মানে গ্যাস অফ করে দেবো, রেডি। আমায় বলে নাকি সাদা ভাত বানিয়েছে, তো তখনই ডাউট হয়েছিল। ডাউটটা হবে কি করে, কারণ আমি তো আর ঘি দিইনি আজকে ভাতে। না, তুমি বললে না ভাতটাও বানানো হয়ে গেছে, হ্যাঁ, তো তখনই একবার শুনে কিরম কিরম লাগছিল। ও আচ্ছা, বানানো হয়ে গেছে। বাসন্তী পোলাও, এটাও কিন্তু এক ধরনের ভোগের খাবার। ঘি দিইনি, গরম মশলা দিয়েছি। বাবা এখন ধোকার ডালনা খায়নি। অপূর্ব হয়েছে, বুঝেছো? এক্সিলেন্ট। একটু মাখা মাখা করেছি। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। এন্ড করার আগে আমি না তোমাদের সকলকে মন থেকে থ্যাংক ইউ বলছি। তোমরা এতটা কনসার্ন আমাদেরকে নিয়ে, যে একটা দিন ব্লগ দেওয়া হয়নি বলে প্রিয়াঙ্কা, তারপরে রূপাদি, ঈশাদি, তোমরা এত কমেন্ট করেছো, আমাদের সত্যি ভালো লেগেছে গো। ভালোবাসা না থাকলে হয়তো এই তোমরা যে আমাদের প্রতি এতটা কনসার্ন যে দেখিয়েছো, সেটা হয়তো দেখাতে না। আর আমার যে বেস্ট ফ্রেন্ড, সে তো আমাকে গতকালই রাত্রেবেলায় আমাকে আমি তখন ক্লাস করাচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপ করেছি যে কেন আজকে তোদের কোনো ভিডিও দিসনি রে, সব ঠিক আছে তো? ওকে আমি হোয়াটসঅ্যাপেই উত্তর দিয়ে দিয়েছিলাম, তবু ওকেও বলি থ্যাংক ইউ সো মাচ রে। এই ভালোবাসাটাই চাই, আর কিছু না। এটা ভালোবাসা, এটা আর কিচ্ছু না। একটা দিন তোমরা দেখতে পাওনি বলে যে মানে আমরা তো এক পপুলার কোনো ফেস নই, কিন্তু তোমাদের কাছে হয়তো আমরা খুব আপন, আমরা হয়তো খুবই মানে নিজের, ভালোবাসার। সেই জন্য তোমরা যে এতটা ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। চেষ্টা করবো রোজ দিতে। আমি সৌরভকে বলি ছোটোখাটো কিছু হলেও দাও, সবাই অপেক্ষা করে থাকে, ও দিতে চায় না, বলছে না আমি ছোট কী বললাম, যা হোক একটা কিছু তাই দাও। যে নয়তো আমি জানি তোমাদের একটা চিন্তা হয় যে আমরা সুস্থ আছি তো, ঠিক আছি তো, যেরকম আমাদেরও হয় তোমরা কমেন্ট না করলে যে তোমরা সুস্থ আছো তো, ভালো আছো তো, সব ঠিক আছে তো, সেরকম তোমাদেরও হয়। কারণ আমাদের তো ওয়ে অফ কমিউনিকেশন হচ্ছে এইটাই, আর তো মোড অফ কমিউনিকেশন আর কিছু নেই, এইটাই, এই ব্লগের থ্রুতে, এই ভিডিওর থ্রুতেই। তো সেই জন্য আমি সৌরভকে বলেছি যে ছোটোখাটো হলেও রোজ দেবে। আসলে বেবুর আর তিনটে পরীক্ষা, কালকে ফিজিক্স, তারপরে স্যাটারডে সানডে ছুটি হয়ে ম্যাথস হবে, তারপরে বায়োলজি, তারপর শেষ। এই যা। তো যাই, এবার শুয়ে পড়বো, কাল আবার ভোর রাত্রে উঠতে হবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।